দেরি হয়ে যাচ্ছে, আপনি বাসায় যান। হুমায়রা মাথা দোলালো, কিন্তু কিছু একটা ভেবে বলল। আপনাকে একটা কথা বললে রাগ করবেন? সরু নজরে তাকালো ফাইজান, দৃষ্টিতে কৌতূহল। হুমায়রা সাহস করে বলল। যতই বিত্তশালী হন না কেন, মা নামক ছায়াটি না থাকলে পৃথিবীর সব প্রাচুর্যই অপ্রচুর। তাই তাকে কষ্ট দেবেন না। মাকে কষ্ট না দিতে হলে তো আপনাকে বিয়ে করতে হবে। করবেন আমাকে বিয়ে? আমানের কাছ থেকে সব জানার পর সাহস হচ্ছে? ফাইজানের স্বাভাবিক স্বরে হুমায়রা তাজ্জব হলো, বিমূঢ় দৃষ্টিতে চাইল। কিছু সময় ভাষাহীন রইল, ঠোঁট জোড়া মনে মনে আওড়ালো। কি করে? ফাইজান হাসলো, বিচিত্র সেই হাসি। বিদ্রুপাত্মক কণ্ঠে বলল। আপনি আমার সম্পর্কে না জানলেও আমি আপনার সম্পর্কে প্রায় সবই জানি। এটাও জানিয়ে আপনার দাদা আর ভাইজানের মাঝে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে। আবার কিন্তু আপনাকে বিয়ে করতে আপত্তি নেই। এই জেদ আমি আপনার জন্য ধরেছি। এখন বলুন, করবেন বিয়ে আমাকে? হুমায়রার চোখ বিস্ফোরিত হলো। ফাইজানের কথাগুলো বিশ্বাসযোগ্য হলো না, কিন্তু অবাক হলো এই ভেবে ফাইজান তার সম্পর্কে সব জানে। আসলে কি সব জানে? মানুষটা সত্যি একটি প্রহেলিকা। হুমায়রা দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল। ফাইজান কিছু সময় তাকিয়ে রইল হুমায়রা যাবার পানে। মেয়েটির মাইক দৃষ্টিতে আজ হরেক রকম অনুভূতি ধরা দিয়েছে, কিছুটা ভয়, কিছুটা কৌতূহল, কিছুটা বিস্ময়। ফাইজান নিঃশব্দে হাসলো, এরপর মায়ের ঘরে প্রবেশ করলো। মা মুখ ফুলিয়ে আছে, খাওয়া দাওয়া ছেড়ে মুখখানা মলিন হয়ে আছে। ফাইজান কথা বলতে চাইলেও সে বলল না। ফাইজান দুবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পাশের ছোট টেবিলে আধোয়া প্লেট দেখে নিশ্চিন্ত হলো মা খেয়েছে। মায়ের ঘর থেকে বের হতে মামির সাথে দেখা হলো। ফাইজানকে দেখে তিনি গদগদ স্বরে বললেন। ফাইজান বাবা, তুমি হিরেকে পায়ে ঠেলো না। মামির কথার মর্মার্থ প্রথমে না বুঝলেও যখন তিনি হুমায়রার গুণাগুণ করতে লাগলেন তখন বুঝলো কাহিনী কোথায়। হুমায়রা মেয়েটি আরও একবার তাকে অবাক করলো। মেয়েটি তাহলে গুণও আছে। সাদা খাতার উপর শুধুই কাটাকাটি করছে হুমায়রা, তার মস্তিষ্ক বিচলিত। ফাইজান নামক মানুষটি তার এলোমেলো মস্তিষ্কের জন্য দায়ী। বারবার লোকটার কথাগুলো মাথায় পর্যাবৃত্ত গতিতে ঘুরছে। করবেন আমাকে বিয়ে? কথাটা আলোড়ন তৈরি করছে বারে বারে। মানুষটা তার সম্পর্কে সব জানে, নিশ্চয় এটাও জানে আমান তাকে পছন্দ করে, তবুও তার বিয়েতে আপত্তি নেই। সে নাকি হুমায়রার জন্য বিয়েতে আমোদ করেছে, কিন্তু কেন? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো, নিজের উপর বিরক্তিতে একটু বেশি। কেন ভাবছে ওই লোকটাকে নিয়ে এসে? কেন? সন্ধ্যের গন্ধ মিলিয়ে নিকোষ কৃষ্ণ রাত ঢলে পড়েছে শহরে। কর্মব্যস্ত মানুষেরা পঙ্গপালের মতো ছুটছে নিজের বাড়ি। বাসের জন্য অপেক্ষায় আছে রাশাদ। সদর থেকে গ্রামে ফিরবে। দাদার সাথে ঝামেলার জন্য এখানের কাজ অনেকটাই আটকে ছিল, না পেরে আজ আসতেই হলো। কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে, এখন বাস পেলে নিষ্পত্তি। বাস পেল 9টা নাগাদ, বেশি যাত্রী নেই তাতে। রাশাদ যেয়ে বসলো একেবারে শেষের সিটে। প্রথমে খেয়াল না করলেও কিছুক্ষণ বাদে খেয়াল করলো একেবারে কোনা সিটে একজন যাত্রী রয়েছে। চাদর মুড়ি দিয়ে জানালায় মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে সে। রাশাদ তার মনোযোগ সরালো, খুব একটা পাত্তা দিল না, কিন্তু সময় পার হবার সাথে লক্ষ্য করলো মানুষটি কাঁপছে, ক্ষণে ক্ষণে কুহাচ্ছে। রাশাদের চিন্তা হলো, বাসের কন্ডাক্টরকে বলল, কিন্তু সে পাত্তা দিল না। রাশাদ একটু সংকোচ করলেও মানুষটাকে শুধালো। আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে সাড়া না পেয়ে চিন্তা বাড়লো, একটু কাছে গেল রাশাদ। চাদরটা একটু সরালো, সাথে সাথে নড়লো পুরুষালী ছোটজোড়া, অস্পষ্ট স্বরে আওড়ালো। ইলহা, বিস্ময়ে সে ধরা দিল স্বচ্ছ চোখ জোড়ায়। খোলা জানালা দিয়ে আগত সমীরের সায় সায় শব্দদল কানে আলোড়ন সৃষ্টি করলো। মেয়েটার কম্পন বাড়ল। সরু ছোট শরীরটা শীত থেকে রক্ষা পেয়ে চাদর আঁকড়ে আছে। সংকোচ ছেড়ে কপালে রুক্ষ হাতটা রাখলো রাশাদ। শরীরের উত্তাপ ছড়িয়ে গেল শীতল হাতে। জ্বরে পুড়ছে মেয়েটির দেহ, পাতলা শুষ্ক ঠোঁট ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রাশাদ কিছুতে চিন্তায় পড়ল। মেয়েটার মুখখানা ফ্যাকাশে লাগছে। রাশাদ মৃদুস্বরে ডাকলো। ইলহা শুনতে পাচ্ছেন? 2-3 বার ডাকার পর ইলহা জ্বরের ঘরে তাকালো রাশাদের দিকে। মেয়েটার চুল খোলা, অবিন্যস্ত, বারবার লেপটে যাচ্ছে ছোট্ট মুখে। জ্বরের ঘরেই আওড়ালো। পানি খাবো। খুব আস্তে বললেও শুনতে কষ্ট হলো না রাশাদের। রাশাদ দ্রুত হাতে নিজের কাপড়ের ব্যাগ থেকে পানির বোতল বের করলো, মুখের কাছে ঠেকালো তা। ইলহা একটু খেলো, বাকিটা চুয়ে পড়লো ঠোঁট থেকে। রাশাদ ভীষণ বিপাকে পড়ল। পরনারীকে এভাবে স্পর্শ করা তার ভালো লাগছে না, কিন্তু মেয়েটাকে অদেখা করার সাহসও করতে পারছে না চিত্ত। এক অদৃশ্য টান অনুভূত হচ্ছে এই অন্য ট্রেনের যাত্রীর প্রতি। তপ্ত নিঃশ্বাস ফেললো সে। পকেটে রুমাল দিয়ে মুখখানা মুছিয়ে দিল, চুলগুলো গুজে দিল কানের পেছনে, চাদরটা আবার মাথায় টেনে দিল। ইলহা আবারও ঘুমিয়ে পড়ল, কিন্তু ঝামেলা হলো জ্বর। তন্দ্রাগ্রস্ত ইলহার মাথা হেলে পড়ল রাশাদের কাঁধে। তাকে সরাতে গেলে সে আরও প্রগাঢ়ভাবে তাকে জড়িয়ে ধরল, শক্ত করে খামচে ধরল তার শার্ট। এমন অসতর্কতা কি ভালো? এখানে রাশাদের বদলে অন্য কেউ তো হতে পারত। খারাপ লম্পট ছেলে হলে কি এত নিশ্চিন্তে ঘুমাতে পারত মেয়েটা? রাশাদ শান্ত চোখে তাকিয়ে রইল মেয়েটার ক্লান্ত মলিন মুখের দিকে।
রাস্তার সোডিয়ামের আলো একটু বাদে বাদে ক্ষণিকের জন্যে আলোকিত করছে অন্ধকারাচ্ছন্ন বাসের সিট। এই ক্ষণিক আলোতে ছোট মুখটার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল রাশাদ। মেয়েটার সাথে এভাবে দেখা হবে কল্পনাও করেনি। সাথে সাথে কর্ণঘোরে আন্দোলিত হলো নাতি সাহেব ডাকটি, কোমল হলো দৃষ্টি। বুক থেকে চাওয়া সত্ত্বেও সরিয়ে দিল না ইলহাকে। হরেক প্রশ্ন মনে জাগলো। এই রাতে এই বাসে এমন অবস্থায় কেন মেয়েটি? কিন্তু জ্বরের তাপ তার শরীরে রন্ধে রন্ধে ছুঁয়ে যাচ্ছে। তাই প্রশ্নগুলো তুলে রাখলো মেয়েটির স্বাভাবিক হওয়া অবধি। পিচের মসৃণ রাস্তায় চলছে বাস, উদ্দেশ্য উপজেলা অবধি। ক্লান্ত রাশাদও কখন যে চোখ লেগে গেল টের পেল না। পৃথক ট্রেনের যাত্রীদের ক্রসিং বাদে দেখা হলো এই নির্জন কোলাহলহীন নিগুড়ো রাতে। কুয়াশার তীব্র সাদা চাদর ঘেরা ভোরে চলছে বাস। হিমশীতল সমীর ছুঁয়ে যাচ্ছে ইলহার মুখ। ঠান্ডা লাগছে, তবে শরীর ঘামছেও। চিপচিপে এক অনুভূতি, মাথা ব্যথা করছে ভীষণভাবে। খুব আস্তে কষ্টে সুষ্টে চোখ মেলল সে। চোখ মেলতেই প্রথমে যা নজরে পড়ল তা হলো একটি পুরুষ কলাপাতা রঙের চেক শার্ট। ঝিমুনি দিয়ে উঠল মস্তিষ্ক। নিজের অবস্থান বুঝতে সময় লাগলো কিছু সময়। ধাতস্থ হতে ছিটকে সরে পড়ল। সাথে সাথেই লক্ষ্য করলো ঘুমন্ত রাশাদের মুখ। ইলহা বুক থেকে সরে যেতেই রাশাদের ঘুমে ব্যাঘাত ঘটল। ছোট ছোট করে চোখ মেলতে দৃষ্টির সামনে ভেসে উঠল ইলহার ত্রস্ত মুখখানা। ভয়ে সিটিয়ে আছে সে এক কোণায়। রাশাদ কপালের সামনে চুলগুলো ডান হাতে পেছনে ঠেলল। গভীর গাঢ়স্বরে বলল, এখন কেমন লাগছে শরীর? জ্বর জ্বর লাগছে কি? ইলহার মাঝে ভীষণ লজ্জা দলা পাকালো কণ্ঠ পিপাসায় কাঠ হয়ে আছে। কথা বের হলো না খুব একটা, শুধু খুব আস্তে বলল। না। রাশাদ আর অপেক্ষা করলো না, উত্তরের বাহিরের দিকে চাইল। উপজেলার খুব কাছে বাস। নিজের ব্যাগটা ঘাড়ে নিল, হাত পা টানা দিল। মাজা ধরে এসেছে, ভীষণভাবে ঝিনঝিন করছে হাত। কন্ট্রাক্টরকে হাঁক দিল ব্যাটা, তখন ঘুমে বিভোর। রাশেদ তার কাছে গিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল। এ মামা, নামবো? ওঠেন ওঠেন। পর মুহূর্তে ইলহার মুখের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলল। কোথায় যাবেন আপনি? ইলহার ছোট মুখখানায় মেদুর নামলো। দিশাহীন চাইল, যেন গন্তব্য জানা নেই তার। তাকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে রাশাদ আবারও শুধালো। বাস কিন্তু এখানে শেষ নামবে, আপনি কোথায় যাবেন? আলতো করে খুলল পাতলা অধর, খুব আস্তে বলল। জানি না। বাস স্ট্যান্ড থেকে 2 মাইল দূরে টিনে ঘেরা ছোট্ট দোকান। দোকানে বৃদ্ধ বৃদ্ধা। খরিদ্দারের অভাব নেই। ব্যস্ত জনসমগ্রের ভিড়ে একদম শেষ টেবিলে মুখোমুখি বসে আছে রাশাদ এবং ইলহা। ইলহা গোগ্রাসে খাচ্ছে নাস্তা। রাশাদ নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার কলুষতাহীন মাইক মুখে। মেয়েটি এমনভাবে খাচ্ছে যেন কতদিন খায়নি। পরপর 3টে পরোটা শেষ করে অসহায় চোখে তাকালো রাশাদের দিকে সে। রাশাদ নিঃশব্দে হাসলো। ছোট্ট ছেলেটাকে ডেকে বলল। আর একটা পরোটা দিয়ে যেও। ইলহা লজ্জিত স্বরে বলল। আসলে ক্ষুধা লেগেছে খুব। বুঝলাম। খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল রাশাদ। গরম চায়ের কাপে চুমুক দিয়ে খুব শান্ত স্বরে বলল। কি ভাবলেন? কি বিষয়ে? পরোটার শেষ অংশটুকু মুখে পুড়তে পুড়তে প্রশ্ন করল ইলহা। রাশাদ সরু দৃষ্টিতে চাইল। চায়ে দ্বিতীয়বার চুমুক দিয়ে বলল। কোথায় যাবেন কিছু ভাবলেন? ইলহা থেমে গেল, মাথা নামিয়ে নিল। মুখখানা মলিন হয়ে গেল, দৃষ্টি টেবিলে আবদ্ধ। ভাবনায় ডুবলো মেয়েটি। তত সময়ে পরোটা চলে এলো। রাশাদ প্লেটটা এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল। আমার মতে আপনার বাসায় চলে যাওয়া উচিত, সেটাই ভালো হবে। না। আতঙ্কিত কুণ্ঠিত কণ্ঠে উত্তর দিল ইলহা। মুহূর্তে ভীষণ ভয় ত্রাস সামলে পড়ল ছোট্ট মুখখানায়। রাশাদ অবাক স্বরে বলল। কিন্তু কেন? আর বাসায় না গেলে যাবেনই বা কোথায়? একা একজন মেয়ে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করবেন না? আপনি আমার অবস্থা বুঝতে পারছেন না। আমার পরিবারের লোকদের আপনি চেনেন না। আমি গেলেই আমার বিয়ে দিয়ে দেবেন। আমি বিয়ে করতে চাই না বলেই পালিয়েছি। হ্যাঁ, আমি চিনি না, কিন্তু হলফ করে বলতে পারি তারা আপনার জন্য চিন্তা করছে। কেউ চিন্তা করছে না, তারা শুধু নিজের মান সম্মানেরই চিন্তা করছে। আমার বাবার কাছে আমার চেয়ে তার মান সম্মানটাই বেশি প্রিয়। আর আমার মা, সে তো একটা কাঠের পুতুল। আমি বাড়ি ফিরবো না। আমি হারিয়ে যেতে চাই, এমনভাবে বিলীন হয়ে যেতে চাই যেন কেউ আমাকে খুঁজেই না পায়। কথাটা বলতে বলতে গলা ধরে এলো ইলহার। গতবার যখন দেখা হয়েছিল তখন যে প্রাণোচ্ছল মেয়েটিকে আবিষ্কার করেছিল রাশাদ, আজ তার কিছুই নেই। বরং মলিন বিষণ্ণ একখানা মুখে দেখছে সে, যার হৃদয় জমে রয়েছে সীমাহীন বিষাদ, আক্ষেপ, ঝাঁঝালো কষ্ট। আর রাশাদের ইচ্ছা হলো মেয়েটির অব্যক্ত কথাগুলো শুনতে, কিন্তু নিজ দায়রা অতিক্রম করলো না। ইলহার জন্য কেনা ঔষধ এগিয়ে দিয়ে বলল। এখানে নাপা আছে, নাস্তা শেষে খেয়ে নিন। আর আমি আধা ঘন্টা এখানে থাকবো, তার মধ্যেই ঠিক করবেন কোথায় যাবেন। আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন? ইলহা বিনা দ্বিধায় বলা কথায় চমকে উঠল রাশাদ। হতবাক স্বরে বলল। আমাকে এতটা বিশ্বাস করাটা কি সমীচীন? জানি না, তবে কেন যেন মন বলছে আপনি আমার ক্ষতি করবেন না।
চিন্তা করবেন না, আমি আপনাকে খুব বিরক্ত করব না, বেশি দিনও থাকবো না। আমার বান্ধবী রংপুর গেছে, ও চলে আসলে আমি ওর কাছে চলে যাব। মলিন স্বরে কথাটা বলল ইলহা। আর আশাদ তপ্ত নিঃশ্বাস ফেললো, কিছু একটা ভাবলো, এরপর বলল, নসিবনে চড়ার অভ্যেস আছে? মধ্যাহ্নের প্রথম ভাগ। কড়া সূর্যের তেজে কিরণে ঝলসে যাচ্ছে উঠান। বাড়ির পেছনের পুকুর থেকে মাত্র গোসল সেরে এসেছে হুমায়রা। ভেজা চুলের পানিতে ভিজে গিয়েছে পিঠ। মাত্র গোসল করেও এক নিমিষে রৌদ্রতাপে ঘেমে গেল শরীর। ধোয়া কাপড়গুলো নেড়ে দিতে দিতেই কপালে ঘাম জমল। গায়ের অন্যটা তখন বেখেয়ালে একপাশে গায়ে ফেলে রেখেছে সে। অসচেতন বেপরোয়া কিশোরী যখন নিজের কাজে ব্যস্ত, তখনই আগমন ঘটল ফাইজানের। অসংযত নিয়ন্ত্রিত চোখজোড়া অসতর্ক কিশোরীকে দেখতে লাগলো নিশ্চুপভাবে। হুমায়রা তখন কাপড় মেলতে ব্যস্ত, টেরও পায়নি কেউ তাকে গভীর নয়নে দেখছে। কাজ শেষ করে পিছনে ফিরতেই আটকে উঠল সে। হাত থেকে বালতিটা পড়ে বেশ শব্দ করলো, কিন্তু ফাইজান তখন নির্বিকার ঘাবড়ানো স্বরে সে বলে উঠল, আপনি এখানে? ভেতরে ঘর থেকে শরীফার অট্টহাসির শব্দ ভেসে আসছে। অর্থাৎ সে একা আসেনি, বরং আসতেও চায়নি, কিন্তু মায়ের জেদের পরাস্ত হয়ে তাকে আসতে হয়েছে। কোন মেলার লোভ দেখিয়েছে হুমায়রা তাকে? সেই লোভে মহিলা সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছে। অবশেষে না পেরে আসতেই হলো ফাইজানকে। শরীফা সরাসরি ঘরে লাগোয়া বারান্দা দিয়ে আতিয়া খাতুনের ঘরে গেলেন। তাকে দেখেই আতিয়া খাতুন আহ্লাদে আটখানা, আর ফাইজান দাঁড়িয়েছিল উঠানের এক কোণে। তখনই নজর গেল দুই ঘরের মাঝের ফাঁকা জায়গায়। সোনা রোদের ঝলকানিতে সদ্য স্নান করা নারীর অবয়ব কৌতূহল জাগিয়েছে ফাইজানের চিত্তে। তাই তো বিনা শব্দে ধীর পায়ে এসে দাঁড়ালো সে। নিষ্পলক চেয়ে রইল কিশোরীর দিকে। ভেজা চুল, ঘরমাক্ত মুখ, রোদে লালচে হওয়া কোমল গাল, কিন্তু সৌন্দর্যে কার্পণ্য নেই। মা সত্যিই বলেছে মেয়েটা সুন্দরী। ফাইজানের অনিয়ন্ত্রিত প্রগাঢ় নয়নে অপ্রস্তুত হলো হুমায়রা। সতর্কতার সাথে চটজলদি নিজেকে গুটিয়ে নিল, কড়া স্বরে বলল, আপনি এখানে কি করছেন? এই ভেতর ঘরের অংশ, এখানে আপনার আসা বারণ। নিজের হবু স্ত্রীর ঘরে আসা বারণ? হবু স্ত্রী কথাটা শুনতেই থমকে গেল হুমায়রা। হতবাক চাইল ফাইজান, বাঁকা হাসলো। সেই হাসিতে তাচ্ছিল্যের অস্তিত্ব খুঁজে পেল হুমায়রা। হাসি অক্ষত রেখে বলল, আপনার তো কথা জ্ঞান নেই দেখছি। মানে? আজ মাকে কি কথা দিয়েছিলেন মনে নেই? হুমায়রা তখন মনে পড়ল আজ তো শরীফাকে নিয়ে যাবার কথা মেলায়। ফাইজান ব্যস্ত স্বরে বলল, তৈরি হয়ে নিন। আপনিও যাবেন নাকি? আমার মাকে অন্য কারোর ওপর ছেড়ে দেবার মতো আক্কেলহীন আমি নই। বলে সেখান থেকে প্রস্থান করলো ফাইজান। হতভম্ব চেয়ে রইল হুমায়রা। এই মানুষের সমস্যাটা কি? এমন কেন একটা মানুষকে হতে হবে? তৈরি হয়ে ঘরে যেতেই দেখলো দাদা দাদি আপ্যায়নে ব্যস্ত। হুমায়রাকে দেখেই আতিয়া এসে বললেন, বুবু তারা তো খাইতে চাইতেছে না, কুটুম মানুষ না খাইয়ে পাঠায় কি করছা? হয়তো খেয়ে এসছেন। কি কস? এডি কইলে কি হবে নি? এক কাম কর, তুই ঝটপট কিছু বানাইয়া দে। শরীফার কানে যেতে সে বলল, চাচা কিছু খাবো না, খেয়ে এসেছি। এটা কইলে হয়? যা বুবু, শরবত অন্তত দে। হ্যাঁ, এটা খাওয়াই যায়। শরীফা কিছু বলার আগেই ফাইজান কথাটা বলল। তার সম্মতি পেয়ে হুমায়রাকে জোরপূর্বক রান্নাঘরে পাঠালেন আতিয়া খাতুন। ফাইজানের দিকে চোখ মুখ খিচে তাকালো হুমায়রা। লোকটা নির্লজ্জের মতো হাসছে। একটা মানুষ এত অভিনয় কি করে করতে পারে? বাধ্য হয়ে শরবত বানিয়ে আনলো হুমায়রা। ফাইজান শরবতের গ্লাসটা হাতে নিল, এক চুমুক দিয়ে গ্লাস রেখে দিল। শরীফা সুধাতেই বলল, একটু বেশি মিষ্টি, এত মিষ্টি আমি খাই না। হুমায়রা কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে, কিন্তু এখনো নির্বিকার ফাইজান। একদম নিপুণভাবে অদেখা করলো সে। শামসুমিয়া তখন কথায় কথায় বলে উঠলেন, বিয়ার দিনক্ষণ পাকাপাকি করে নিলি হয় না? পাকাপাকি করার পূর্বে সবার সম্মতিটা প্রয়োজন। আমি যতটুকু জানি রাশাদ সাহেবের এই বিয়েতে মত নেই। ফাইজানের কথায় লজ্জিত হলেন শামসুমিয়া। আমতা আমতা করে বললেন তিনি, হয়তো আর অভিভাবক না আমি, আমি যা কমো তাই হইব। সেটা বললে কি করে হয়? যতই হোক তিনি হুমায়রার বড় ভাই। সমস্যা নেই, আমি নিজ থেকে ওনার সাথে কথা বলে নিব। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। কথাটা শুনতেই চমকালো হুমায়রা। হতবাক দৃষ্টিতে চেয়ে রইল ফাইজানের দিকে। ফাইজান উঠে দাঁড়ালো, শরীফাকে বলল, আমি বাইরে আছি, আসো। বের হবার পূর্বে হুমায়রার উদ্দেশ্যে ধীর গলায় বলল, অনেক ভেবে দেখলাম আপনি ঠিক বলেছেন, মাকে কষ্ট দেওয়া উচিত নয়। তাই বিয়েতে আর অমত করব না আমি। ফাইজানের ধীর কণ্ঠে শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বয়ে গেল যেন। বিমূরতা বিস্ময়ে স্বচ্ছ চোখ জোড়া দখল করলো। অসার হয়ে গেল যেন হৃদয়। তাহলে কি বিয়েটা হচ্ছেই? কিশোরীর হৃদয় সে স্বপ্নগুলো বুনেছিল এতটা দিন, সেগুলো কি গলা টিপে হত্যা করতে হবে হুমায়রাকে? এদিকে ফাইজানের কথায় খুশির লহর বইল শরীফার চোখে মুখে।
বৃদ্ধ শামসু মিয়াও খানিকটা স্বস্তি পেলেন। ফাইজানের আশ্বস্ত কণ্ঠে তার বিশ্বাস করতে ইচ্ছে হলো রাশাদকে সে রাজি করিয়ে নিবে। নাতনি বিবাহের দায় থেকে তিনি মুক্ত হবেন, নিশ্চিন্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন ভেবেই তার শান্তি লাগছে। ফাইজান কিছু সময় হুমায়রার বিভ্রম মুখখানার দিকে চেয়ে রইল, যেন সে কিছুর জন্য অপেক্ষারত। তারপর মাকে তাড়া দিল। দ্বীপ্রহর শেষ হতে বেশি দেরি নেই। আতিয়া খাতুন হুমায়রাকেও তাড়া দিলেন। বুবু সাজ্জা গুজা যাও, জামাইয়ের ভালো লাগবো। কিসের জামাই? কোন জামাই? ভাইজান আসলে এই জামাইকে হালুয়া বানিয়ে দিতেও সময় লাগবে না। হুমায়রা কিছুই বলল না। নিজ স্বভাবের বহিরাগত কাজ সে করে না, তাই দাদির কথা মেনে শরীফার পেছন পেছন বেরিয়ে গেল। ঘর থেকে বের হলেই তার মেদুর মুখখানায় উষার কিরণ ছড়ালো। ভাইজান শহর থেকে ফিরেছে, কিন্তু সাথে সাথে পাশে দুর্বল ছোট জীর্ণকায় নারীকে দেখেও বিস্মিত হলো কিশোরী। রাশাদ এবং ইলহা তখন উঠানে দাঁড়িয়ে আছে। রাশাদ তার কাপড়ের ব্যাগটা মাটিতে রেখে হাত পা ধুতে গেল। দাদিকে হাত দিয়ে বলল, দাদি খাবার দাও, খিদা লাগছে। রাশাদের ডাক শুনে আতিয়া খাতুন বেরিয়ে এলেন, কিন্তু তাজ্জব হলেন উঠানের অপরিচিত নারীকে দেখে। হাসপাতালে থাকাকালীন আতিয়া খাতুনের সাথে ইলহার দেখা হয়নি, যে কারণে তাকে না চেনাই স্বাভাবিক। আর শহর থেকে অজানা নারীকে বাড়ি নিয়ে আসার মতো ছেলে রাশাদ নয়। সে ইহজন্মে কোনো নারীর দিকে প্রেম দৃষ্টিতে তাকিয়েছে বলে জানা নেই আতিয়া খাতুনের, তাই তাজ্জব হওয়া জায়েজ। শরীফা এবং ফাইজান অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে গেল। শরীফা অবশ্য অন্য কারণে অপেক্ষা করছে, একেবারে ধর তক্তা মার পেরিক টাইপ মনোভাব তার। যেহেতু রাশাদ এসেই গেছে, তাহলে বিয়ের কথা একেবারে এখনই শেষ করবে সে। ছেলের মতিগতির ঠিক নেই, বেঁকে বসতে সময় নেয় না। হাত মুখ ধুয়ে এসে ইলহাকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো রাশাদ। স্বাভাবিক কণ্ঠে বলল, হাত মুখ ধুয়ে আসেন, খাবেন নাকি? ইলহা সামনের মানুষগুলো বিস্মিত বিভ্রম কুণ্ঠিত নয়নের ধারে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। অপরিচিত মানুষগুলোকে দুম করেই তো বলা যায় না খেতে দিন। যদিও সে বিনা দ্বিধায় রাশাদের সাথে তার বাড়ি চলে এসেছে, কিন্তু এখন বেশ সংশয় হচ্ছে, বিব্রতও লাগছে। রাশাদ তার পরিবারের লোকের দিকে তাকালো। হুমায়রা এবং আতিয়া তার মুখ পানে চেয়ে আছে মেয়েটির পরিচয় জানার লক্ষ্যে। রাশাদ বিনা সংকোচে বলল, উনি ইলহা, আমাদের সাথে কিছুদিন থাকবেন। ওনারে তুমি চেনো কেমনে রাশাদ? দাদির প্রশ্নে কিছুটা সময় নেয় রাশাদ। সত্যবাদী রাশাদের মাঝে কিছুটা দ্বিধায় স্থান পায়। সত্যটা বললে ঘরে মানুষের ভাবমূর্তি কেমন হবে জানা নেই। তখনই পাশ থেকে ইলহা বলে ওঠে, আমি এখানে নতুন, গ্রামে কিছু কাজে এসেছি, কিন্তু কোথায় থাকবো বুঝতে পারছিলাম না। নাতি, রাশাদ সাহেবের সাথে আমার পরিচয় হাসপাতালে হয়েছিল। শামসু সাহেবের অসুস্থতার সময় যখন ওনাকে চেক আপে এসেছিলাম, তখন এখানেই চিনি না আমি, তাই ওনার থেকে সাহায্য চাওয়া। আপনি ডাক্তার? জি। ওনারে চিকিৎসা করেছিলেন নি? জি। আতিয়া খাতুনের সংশয় মুহূর্তেই কেটে গেল। স্বামীর চিকিৎসা সরল হাসি ফুটে উঠল ঠোঁটে। বিনা দ্বিধায় অতিথিকে তিনি আপন করে নিলেন। আপনি তাহলে বুবুর লগে থাকবেন? ইলহা অবাক হলো মানুষটির সারল্যে। শুধু স্বামীর চিকিৎসার কথা শুনেই সে সব ভুলে গেলেন। ইলহার কোনো খারাপ মতলবও থাকতে পারত, অথচ তিনি বিনা সংশয়ে তাকে বরণ করে নিলেন। শরীফা সেই সময় বলে উঠল, আজ আমরা যাই, পর একদিন রাশাদের সাথে কথা বলবো। যেহেতু মেহমান এসেছে হুমায়রা, আজ যাবার প্রয়োজন নেই। শরীফার কথায় রাশাদ সেদিকে তাকালো। এত সময় পর সে লক্ষ্য করলো এখানে বাহিরের মানুষও উপস্থিত। ফাইজানের দিকে চোখ পড়তে চোয়াল শক্ত হলো, দৃষ্টিতে অসম্ভব কাঠিন্য প্রকাশ পেল। কিন্তু ফাইজান বরাবরের মতোই নির্বিকার নির্লিপ্ত, তার চোখ হাতে সোনালি বেল্টের ঘড়িতে। শীতের বেলা না বের হলে সন্ধ্যা হয়ে যাবে চোখের পলকে। আর রাশাদ রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল, হুমায়রা কোথায় যাবে? ওনাদের সাথে মেলায়। আতিয়া খাতুন সাথে সাথে উত্তর দিল এবং শরীফার উদ্দেশ্যে খুব বিনয়ী স্বরে বলল, কি কন, ওর লেগা কত সময় অপেক্ষা করলেন, আর ওই যাবে না? মেহমান আমি সামনে নিব। বুবু তুমি যাও হগর লগে। না, হুমায়রা কোথাও যাবে না। নির্দ্বিধায় বারণ করে দিল রাশাদ। হুমায়রা চুপ করে রইল, মনে মনে খানিকটা স্বস্তিও পেল। শরীফার সাথে সারাদিন থাকতেও তার আপত্তি নেই, কিন্তু ফাইজানের সাথে সময় কাটানোর কথা ভেবে অস্বস্তি লাগছিল। রাশাদের এমন রূঢ় আচরণে খানিকটা মনক্ষুণ্ণ হলো শরীফা, ফলে বলেই বসলো, আমাদের সাথে যেতে আপত্তি কোথায়? আপত্তি আর আপত্তি, গতবার কি হয়েছিল আমি কিন্তু ভুলিনি। আমিও ভুল বলিনি রাশাদ, তবে গতবারের ভুলটা যেবার হবে তা তুমি হচ্ছ কি করে? হবে না তার নিশ্চয়তাও তো নেই। আমার বোনের দায়িত্ব নেবেন তখন? অবশ্যই, আমি আর ফাইজান যখন তাকে নিয়ে যাচ্ছি, তবে দায়িত্ব বুঝেই নিচ্ছি। রাশাদ এবার উত্তর দেবার সুযোগ পেল না। তার আগে আতিয়া খাতুন ধমকের স্বরে বলে উঠলেন, তর্কে যাচ্ছ কেন রাশাদ? ওনারা নিতে যাচ্ছে, তোমার দাদা বলেছেন যেতে। তুমি নাক গলাইও না। দাদির কথার উপর কথা বলার মতো অভদ্র নয় রাশাদ।
হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ দমালো, নিজেকে সংযত করলো। পর মুহূর্তে কড়া স্বরে ফাইজানের উদ্দেশ্যে বলল, সন্ধ্যা হবার আগে ওকে বাড়ি দিয়ে যাবেন, আর দেরি হলে আমাকে ফোন দেবেন। ফাইজান শান্তভাবে কথাটা শুনলো, হয়তো গুরুত্বও দিল। তাই ঘড়ির দিকে এক দফা তাকিয়ে খুব নম্র গলায় বলল, জি অবশ্যই, নিশ্চিন্তে থাকতে পারেন। হুমায়রার বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। ক্ষণিকের স্বস্তি উবে গিয়ে মুখখানা পানসে হয়ে গেল। না চাইতেও ফাইজান নামক ব্যক্তির সাথে বের হতে হলো। তবে একটা দিক ভালো, শরীফার সাথে আছে, নয়তো দুর্বিষহ হয়ে যেত ব্যাপারটি। অপরাহ্নের প্রথম ভাগ, রোদ্দুরের তীব্রতা কমে এসেছে। সূর্যি মামা ঝিমিয়ে পড়েছে পশ্চিমে, রক্তিম আভা ছিটিয়ে পড়েছে সফেদ মেঘে। গ্রামের মেঠোপথ, কাঁচা রাস্তা দিয়ে চলছে পদচালিত ভ্যান। সেই সাথে কৃষ্ণ এলোমেলো চুলে দোলা নিয়ে যাচ্ছে শীতল সমীর। নীলাম্বরে উড়ে যাচ্ছে অগণিত পাখি, যে আশ্রয় নিচ্ছে নিজের কুঠিরে। হুমায়রা স্বচ্ছ চোখে দেখছে প্রকৃতির মায়া। হাত দুখানা ভর দিয়ে আছে ভ্যানের কাঠে। 4 আঙ্গুলের দূরত্বেই বসা ফাইজান। শরীফা ইচ্ছাকৃত তাদের পাশাপাশি বসিয়েছে। হুমায়রা গাইগুই করেছে, লাভ হয়নি। ফাইজান বিনা আপত্তিতে মায়ের জেদ মেনে নিয়েছে। হুমায়রা তাই ঠিক করলো সে শুধু রাস্তার আকাশের দিকে তাকিয়ে থাকবে, করলেও তাই। কিন্তু পাশের মানুষটি গাঢ় নয়ন তার মাঝে আবদ্ধ। নির্লজ্জ বেহা অসংযত দৃষ্টি, অক্লান্ত নয়নে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ফাইজান। হুমায়রা না তাকিয়েও সেই দৃষ্টির আজ বুঝতে পারছে। বা হাত দিয়ে খোলা চুলগুলো কানের পাশে গুজল সে। বিরক্ত তা প্রকাশ করতে চাইল না, কারণ সামনেই বসে রয়েছে শরীফা। মহিলা এখনো সম্পূর্ণ সুস্থ নন, তাই তাকে চিন্তায় ফেলতে ইচ্ছে হলো না। শুধু অপেক্ষা করতে লাগলো কখন ভ্যান থামবে। অবশেষে ভ্যান থামতে দ্রুত গতিতে নামলো সে। ফাইজান টাকা মিটাতেই দেখলো কিশোরী তার মাকে নিয়ে মেলার ভেতরেই চলে গিয়েছে। তার থেকে ছাড়া পাবার জন্য মরিয়া হয়ে গেছে যেন। ব্যাপারটা না চাইতেও আনন্দ দিল ফাইজানকে। মেলায় অনেক বছর পর এলো শরীফা। গ্রামের মেলার ধরনই আলাদা। বিভিন্ন দোকান বসেছে, সবই গ্রামের মানুষের মেধাকে দর্শায়। একপাশে গ্রামের বধূদের সুনিপুণ হাতের নকশি কাঁথা জামা, ওড়না, তো অন্য পাশে রুক্ষ হাতের মাটির জিনিস। কেউ খাবার দোকান দিয়েছে, কেউ কাঠের পুতুলের। শরীফার আনন্দ তার মুখে ছলকাচ্ছে। সে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে, অপেক্ষাও করছে না ফাইজান এবং হুমায়রার জন্য। হুমায়রার মনে হলো সে কোনো 10 বছরের বাচ্চাকে দেখছে, যে বহুদিনের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে। মুক্ত বিহঙ্গীর মতো শরীফাকে দেখে সে ফাইজানকে প্রশ্ন ছুড়ল, আপনি চাচিকে নিয়ে কখনো ঘুরতে বের হন না? ফাইজান নির্বাক চাইল। হুমায়রার প্রশ্নে জেরার ছাপ ছিল কি? ফাইজান ইকবালকে জেরা করার সাহসিকতা দেখানো দুঃসাহসের কাজ। অষ্টাদশী সর্বদাই তাকে অবাক করে, এবারও করল। মেয়েটি অপেক্ষা করল উত্তরের। ফাইজান গাঢ় কণ্ঠে উত্তর দিল, সময় হয় না। সব অজুহাত, ব্যস্ততা মানুষের নিজস্ব সাজানো অজুহাত। সপ্তাহ মাসে একদিন নিজের মাকে দিলে ব্যস্ততা বাড়ে না। হুমায়রার শানিত বাক্যে হেসে ফেলল ফাইজান। কণ্ঠ ও কাঁপল হাসির দোলায়। খানিকটা তাচ্ছিল্য করেই বলল, আপনার ধার কি শুধু আমার জন্য? কারণ ঘর তো নজরেও ওঠে না। ফাইজানের কথায় বিস্মিত হলো হুমায়রা। খানিকটা বিরক্তও লাগলো। সেই বিরক্তির ছাপ মুখেও দৃশ্যত হলো। ফাইজান আবারও নিঃশব্দে হাসলো। মেকি হতাশা প্রকাশ করে বলল, আমি তো অপেক্ষা করছিলাম আপনার প্রতিবাদের। বলে উঠবেন আমাকে আপনার অপছন্দ, আমার নামে অভিযোগের ঝুলি খুলবেন, যেমনটা মায়ের কাছে করেছেন। সেটা আমার অভিযোগ নয়, আপনার প্রতি অভিব্যক্তি। আর আমার ভাইজানের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সেই বিয়েতে কখনো সম্মতি দেবে না। খুব শান্ত গলায় উত্তর দিল হুমায়রা। ফলে ফাইজানের হাসির বিস্তৃতি বাড়ল। মাথাটা খানিকটা হুমায়রার দিকে ঝুঁকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।